যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল। মাইলস্টোন আখ্যা নেতাদের দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে শান্তি ফেরার আশা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বসছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। যোগ দিতে নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। প্রাধান্য পাবে ফিলিস্তিন ইস্যু। আবারও রুশ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনের হামলা। প্রায় ৪০০ ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর। কিয়েভের সামরিক শিল্প কমপ্লেক্সে পাল্টা আঘাত পুতিন বাহিনীর। এবার দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তাল ফিলিপিন্স। ম্যানিলার রাস্তায় হাজারো মানুষের ঢল। প্রেসিডেন্ট প্রাসাদমুখী পদযাত্রায় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইনের শীর্ষ নেতা ও কূটনীতিকরা। তবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না বলে আবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩৭ জন নিহত হয়েছেন গাজা সিটিতে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রিঙ্গেল দ্বিরাষ্ট্র সমাধানকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ বলে আখ্যা দেন। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি শীর্ষ নেতারা। ফাতাহের মোহাম্মদ শতায়ের বলেছেন, এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল। ফিলিস্তিনের আরও একজন শীর্ষ নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি তিনি বলেন, সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেয়া হচ্ছে, যা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে রোববার গাজার খান ইউনিস সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন বহু ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৪ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে উত্তাপ ছড়াবে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যু। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। এ যেন অকল্পনীয় ভয়াবহতা। ৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। প্রায় ২ বছর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু শিশু হতাহত হয়েছে ১৫,০০,০০০-এরও বেশি। হত্যাযজ্ঞ আর মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় স্তম্ভিত বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে প্রভাবশালী যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। একদিনে ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। ফিলিস্তিন ওয়েলকাম করে, মুসলিম বিশ্ব ওয়েলকাম করে, কিন্তু বাংলাদেশ বিশেষত যেহেতু আমরা সবসময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজে আমাদের জন্য এটা একটা, আমি মনে করি যে আমরা এটাকে ওয়েলকাম করি এবং একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে ১৫০-এরও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাজ্যে তো ফিলিস্তিনের প্রতি সমর্থন এতটা অ্যাবসলিউট না, আমরা জানি যে এমনকি খুব সম্প্রতিও তাদের স্টেটমেন্টে, গাজা নিয়ে যে স্টেটমেন্ট, সেখানে অনেক কিছু আরও চাওয়ার মতো ছিল, কিন্তু তারপরেও
তারা যে এত বড় একটা স্টেপ নিতে পেরেছে আমি মনে করি এর জন্য আমি সাধুবাদ দিই। বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে 4টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন ফিলিস্তিন ইস্যুতে উত্তপ্ত হবে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই দাবিটি আরও জোরালো হলো, যে উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাত 1:40 তাকে বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। এদিকে কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্ব নেতাদের অংশগ্রহণে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 26 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় 3 শিশু সহ 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলের শহর বিনতে জেবিলে মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় হিজবুল্লাহর এক সদস্য নিহতের দাবি করেছে তেল আবিব। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মধ্যে বারবার হামলা চালাচ্ছে তেল আবিব। দোহায় হামলার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO-তে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে কাতার। ইসরায়েলের হামলাকে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও ICAO-র নিয়ম বহির্ভূত উল্লেখ করে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি করেছে কাতার। তবে কয়েকটি গণমাধ্যম বলছে, গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতির প্রস্তাবে পুনরায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ক্ষেত্রে বিষয়টিকে পূর্ব শর্ত হিসেবে জুড়ে দিয়েছে দেশটি। গত 9 সেপ্টেম্বর কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হামাসের 5 সদস্য ও দোহার এক নিরাপত্তা কর্মী নিহত হন। মধ্যপ্রাচ্যে নিজের শক্তিমত্তার জানান দেওয়ার দৌড়ে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে ইসরায়েলি রাজনৈতিক সবার বক্তব্যে
আঙ্কারাকে নিশানা করার ইঙ্গিত মিলছে। বিশ্লেষকরা বলছেন, পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম হলেও গুপ্ত অভিযান, বিমান হামলা আর প্রক্সি যুদ্ধে তুরস্ক ইসরায়েল মুখোমুখি হতে পারে। চলতি মাসে হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপে নড়ে চড়ে বসে বিশ্ব নেতারা। সমালোচনা শুরু হয় নানা মহলে। এরই প্রেক্ষিতে আলোচনায় আসছে নতুন এক আশঙ্কা। ইসরায়েল পন্থীদের মধ্য থেকে উঠে আসে তুরস্ক বিষয়ে নানা হুঁশিয়ারি। আজ কাতার, কাল তুরস্ক কিংবা ন্যাটোর উপর তুরস্কের নির্ভরশীলতাকে প্রশ্ন করে নানা মন্তব্য উঠে আসে গণমাধ্যমগুলোতে। ইসরায়েলি গণমাধ্যমে তুরস্ককে এখন সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করা হচ্ছে। বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে নৌঘাঁটি বিস্তার ও সিরিয়ার পুনর্গঠনে তুর্কি উপস্থিতিকে ইসরায়েল হুমকি হিসেবেই দেখছে। এর মধ্যে আগস্টে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আঙ্কারার ভাষায় ইসরায়েল ফিলিস্তিনের সীমাহীন আগ্রাসন চালাচ্ছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন রয়েছে। সিরিয়া ইস্যুতেও ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব ক্রমেই প্রকট হচ্ছে। আঙ্কারা ঐক্যবদ্ধ কেন্দ্রীভূত সিরিয়ার পক্ষে অবস্থান নিলেও তেল আবিব চাচ্ছে ভৌগোলিকভাবে খণ্ডিত ও দুর্বল এক সিরিয়া। এরই মধ্যে সিরিয়ায় তুর্কি ঘাঁটি নির্মাণের প্রচেষ্টা ইসরায়েলি হামলায় ভেস্তে গেছে। বিশ্লেষকরা বলছেন, সাইপ্রাসে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আসলে তুরস্ককে ঘিরে থাকার পরিকল্পনার অংশ। নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন আঙ্কারার সংখ্যা আরও বাড়াচ্ছে। তিনি সরাসরি বলেন, লেবানন, সিরিয়া, মিশর ও জর্ডান পর্যন্ত বিস্তৃত সীমান্তই তার কল্পিত নিরাপত্তা বলয়। বিশ্লেষকরা বলছেন, পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম হলেও গুপ্ত অভিযান, বিমান হামলা আর প্রক্সি যুদ্ধে তুরস্ক ইসরায়েল মুখোমুখি হবে। এর মধ্যেই কাতার, জর্ডান ও ইরাকের সঙ্গে প্রতিরক্ষা সমন্বয় বাড়াচ্ছে তুরস্ক। পাশাপাশি কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়া এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও ন্যূনতম যোগাযোগ বজায় রাখার চেষ্টা চলছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার পর এবার দুর্নীতি বিরোধী আন্দোলনের আগুন জ্বলে উঠেছে ফিলিপিন্সে। সরকারি প্রকল্পে কোটি কোটি ডলারের অপচয় ও অনিয়মের অভিযোগ ঘিরে রোববার রাজধানী ম্যানিলায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ পর্যন্ত 17 জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি বিরোধী আন্দোলনের জোয়ার এবার পৌঁছে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ফিলিপিন্সে। সরকারি প্রকল্পে দুর্নীতি, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ খাতে কোটি কোটি ডলারের অপচয়কে কেন্দ্র করে রোববার ম্যানিলায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। এতে শুরু হয় উত্তেজনা। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে আর টায়ার পুড়িয়ে দেয়। পুলিশ পাল্টা টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ও ফ্ল্যাশ ব্যাংক ব্যবহার করে। ফিলিপিন্স সরকার 2022 সাল থেকে প্রায় 950 কোটি ডলার খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে। কিন্তু বর্ষায় রাজধানী সহ বহু এলাকা পানিতে ডুবে যাওয়ায় প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ক্ষোভই বিক্ষোভে রূপ নেয়। রোববারের আন্দোলনে অনেকে মুখে মাস্ক পরেছিলেন। কেউ কেউ জাপানি মাঙ্গা সিরিজ ওয়ান পিসের পতাকা ব্যবহার করেন, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশ ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বিক্ষোভগুলোতেও প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অনেকের মতে এই ধরনের কালচারাল প্রতীক তরুণ প্রজন্মের ক্ষোভ প্রকাশে নতুন ধরনের প্রতীকী ভাষা তৈরি করছে। এই বিক্ষোভের সঙ্গে মিলে গেছে প্রাক্তন একনায়ক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের সেনা শাসন জারির বার্ষিকী। তখনকার মতোই এখনও দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাস্তায় মানুষ। পুলিশ বলছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। তবে রাজধানীর অন্য এলাকায় কয়েকটি শান্তিপূর্ণ সমাবেশও হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পেরু। নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকট সামলাতে ব্যর্থতার প্রতিবাদে শনিবার রাজধানী লিমার রাস্তায় নামেন শত শত মানুষ। এ সময় পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। নেদারল্যান্ডসে অভিবাসন বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আটক করা হয় কয়েকজনকে। সহিংসতায় রূপ নিয়েছে পেরুর সরকার বিরোধী আন্দোলন। অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে শনিবার প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে সরকারের বিরুদ্ধে রাজধানীর লিমায় জড়ো হন শত শত মানুষ। তাদের পিছু হটাতে টিয়ার গ্যাস ছুড়লে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। জেনজিদের সংগঠন জেনারেশন জেড মার্চ এ বিক্ষোভে নেতৃত্ব দেয়। অর্থনৈতিক সংকট সমাধান না করে সাম্প্রতিক আন্দোলন দমনে বল প্রয়োগের চেষ্টা করায় সরকারের কঠোর সমালোচনা করেন তারা।
আমরা তরুণরা এমনকি বয়স্করাও এখানে এসেছি নিরাপত্তাহীনতা, অপরাধ আর চুক্তিভিত্তিক খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, কিন্তু সরকার আমাদের কথা না শুনে উল্টো পুলিশ দিয়ে দমন পীড়ন চালাচ্ছে। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস। হেগ শহরে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা পাথর ও বোতল ছুড়ে বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেয়া হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। জলবায়ু সপ্তাহের আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা। পার্ক অ্যাভিনিউতে জড়ো হয়ে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান জলবায়ু সংকট ও যুদ্ধের নামে মোটা অঙ্কের মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশীয় উৎপাদনকে অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন তিনি। তার দাবি, স্থানীয় উৎপাদন বাড়লেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে সম্প্রতি ভারতীয় পণ্যে 50% অতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নেতিবাচক প্রভাব পড়েছে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিদেশি পণ্যের পরিবর্তে স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে হবে। তার দাবি, আমদানি নির্ভরতা কাটাতে পারলেই অর্থনীতির ভিত্তি মজবুত হবে। আমাদের পণ্যের গুণমান ভারতের পরিচয় হয়ে উঠুক এবং ভারতের গর্ব বৃদ্ধি করুক, এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। মোদির দাবি, প্রতিদিন ব্যবহার হওয়া বহু পণ্য বিদেশি, অথচ মানুষ তা জানেও না। মোদি দোকানদারদেরও আহ্বান জানিয়েছেন স্থানীয় পণ্য বিক্রিতে অগ্রাধিকার দিতে। তার ভাষণের পর স্বদেশি প্রচার কার্যত আন্দোলনের রূপ নিয়েছে। তার সমর্থকরা এর মধ্যে ম্যাকডোনাল্ডস, পেপসি আর অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন। ভারতীয় বাজারে যেসব বিদেশি ব্র্যান্ড ছড়িয়ে পড়েছে সেগুলোকেই এখন টার্গেট করা হচ্ছে। বাণিজ্যিক উত্তেজনা প্রশমনে দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষীয় আলোচনার প্রস্তুতি চলছে। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানা গেছে। তবে আপাতত দিল্লি স্বদেশি পণ্যের প্রচারকে দ্বন্দ্ব মোকাবিলার কৌশল হিসেবে সামনে এনেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাৎসরিক নয়, এককালীন $1 লাখ ফি দিতে হবে H-1B ভিসার আবেদনকারীদের। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর প্রবাসী ভারতীয়দের যুক্তরাষ্ট্র ছাড়ার হিড়িকের মধ্যে বিষয়টি স্পষ্ট করল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, এই নিয়ম শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বিশ্লেষকদের শঙ্কা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চ মূল্যের কিছু কাজ বিদেশে স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে সই করেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নেয়ার H-1B ভিসার আবেদনে এখন থেকে $1 লাখ ফি দিতে হবে। মার্কিন বাণিজ্য মন্ত্রী জানিয়েছিলেন, নতুন ফি বার্ষিকভাবে দিতে হবে এবং নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্র সরকারের এমন পদক্ষেপে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় প্রবাসী ভারতীয়দের মধ্যে। যুক্তরাষ্ট্রে থাকা অনেক ভারতীয় আতঙ্কিত হয়ে দেশে ফেরার জন্য বিমানবন্দরে ভিড় করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট পরে স্পষ্ট করে জানান, এই নিয়ম শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান ভিসাধারী কিংবা নবায়নকারীদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। লেভিট আরও জানান, এটি এককালীন ফি। বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে আছেন কিংবা বাইরে ভ্রমণে গেছেন তাদের পুনরায় দেশটিতে প্রবেশে কোনো ফি দিতে হবে না। এটা বার্ষিক ফি নয়, এটি কেবলমাত্র পিটিশনের জন্য প্রযোজ্য এককালীন ফি। যারা এরই মধ্যে H-1B ভিসাধারী এবং বর্তমানে দেশের বাইরে আছেন তাদের যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের জন্য $1 লাখ দিতে হবে না। এই নিয়ম কেবল নতুন ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য, নবায়ন বা বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে না। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা ফি বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য মানবিক প্রভাব বিবেচনায় যুক্তরাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চ মূল্যের কিছু কাজ বিদেশে স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জাপানে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দৌড়ে এগিয়ে আসছেন সানায় তাকাইচি। আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির দলীয় নির্বাচন। সেখানে নির্ধারণ হবে কে হবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী। কঠোর রক্ষণশীল হিসেবে পরিচিত তাকাইচি জনপ্রিয়তার বিচারে শীর্ষে রয়েছেন। গত বছর বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে রান অফ রাউন্ডে অল্পের জন্য পরাজিত হন তিনি। এবার জয়ী হলে তাকাইচি হবেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, যা দেশটির রাজনীতিতে লিঙ্গ সমতার ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা দেবে। বাগমার সামরিক ঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে দেয়া ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে তালেবান সরকার। দেশের ভূখণ্ডে নিরাপত্তা সার্বভৌমত্ব বজায় রাখাই প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সেনাপ্রধান। আফগানিস্তানে বহুল আলোচিত বাগরাম সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে কাবুলের সঙ্গে ওয়াশিংটন ডিসির তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাগরাম যুক্তরাষ্ট্রের, আফগানিস্তান যদি তা ফিরিয়ে না দেয় তবে খারাপ কিছু ঘটবে। এর আগে লন্ডন সফরে গিয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফিরে পেতে নিজের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বাগরাম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না বলে সাফ জানিয়েছে তালেবান সরকার। স্থানীয় সময় রোববার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মত নীতি গ্রহণের পরামর্শ দেন। জানান, আফগানিস্তান সব রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায়। বাগরামের বাইরে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেন তিনি। এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমে আফগান সেনাপ্রধান জানান, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেয়া হবে না। কিছু লোক বলছে আমরা বাগরাম ফেরত দেওয়ার আলোচনা করছি। জনগণকে বলছি 1 ইঞ্চি মাটিও কোনো আলোচনায় ছাড়া হবে না, এটা কখনোই হবে না। অন্তত 1 মাস ধরে ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনে আলোচনা চলছে বলে একটি সূত্রের বরাতে জানায় স্থানীয় গণমাধ্যম। ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন বিভিন্ন কারণে ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এর মধ্যে রয়েছে 500 কিলোমিটার দূরে অবস্থিত চীনের উপর নজরদারি করা, আফগানিস্তানের বিরল খনিজ হাতে পাওয়া ও উত্তোলন করা, ইসলামিক পোস্টের বিরুদ্ধে একটি সন্ত্রাস বিরোধী শাখা খোলা এবং কূটনৈতিক সুবিধা আবার চালু করা। তবে এসব লক্ষ্য পূরণে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন বলেও জানানো হয়েছে। আর 2020 সালে তালেবানের সঙ্গে ট্রাম্প যে চুক্তি করেছিলেন তাতে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। তাই সেনা ছাড়া কিভাবে ঘাঁটিটি নিয়ন্ত্রণ রাখা হবে তা এখন স্পষ্ট নয়। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নিহত প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ককে শেষ বিদায় জানাতে অ্যারিজোনার গ্লেনডেল ফুটবল স্টেডিয়ামে জড়ো হয়েছেন লাখো মানুষ। হাজারো সমর্থকদের পাশাপাশি যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও মার্কিন ধনকুবের ইলন মাস্কও। স্থানীয় সময় রোববার ভোর থেকেই মানুষের ভিড় জমে যায় যুক্তরাষ্ট্রের গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে। দেশটির প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ককে শেষ বিদায়ের জন্য করা হয় এ আয়োজন। প্রায় 63,000 আসন বিশিষ্ট স্টেডিয়াম পূর্ণ হয়ে যাওয়ায় আশেপাশের স্থাপনাতেও বড় পর্দায় দেখানো হয় অনুষ্ঠান। ভক্তরা হাতে চার্লির ছবি, ফুল আর পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করেন। চার্লি কার্ককে স্মরণ করতে আয়োজন করা হয় সঙ্গীত, প্রার্থনা ও নানা আচার অনুষ্ঠান। অনেকে নিবন্ধন থাকা সত্ত্বেও ভেন্যুতে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে শ্রদ্ধা জানান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ রিপাবলিকানের শীর্ষ নেতারা। কার্কের রাজনৈতিক প্রভাবের প্রশংসা করেন ট্রাম্প, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান সমর্থন বাড়ানোর ক্ষেত্রে। ধনকুবের ইলন মাস্কও সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। গেল 10 সেপ্টেম্বর ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মঞ্চেই গুলিতে নিহত হন 31 বছরের চার্লি কার্ক। তরুণদের মধ্যে জনপ্রিয় এই সংগঠক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা। তার আকস্মিক মৃত্যু ঘিরে দেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। তাই কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় স্মরণ সভার স্থান স্টেট ফার্ম স্টেডিয়াম। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মহালয়ার মধ্য দিয়ে হলো দেবী পক্ষের সূচনা। দেবীর আগমন ঘিরে ভারতের কলকাতার মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমারটুলিতে প্রতিমার চোখ ফোটানোর কাজ সেরে নিয়েছেন প্রতিমা শিল্পীরা। এরই মধ্যে মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
ভারতের দুর্গাপুজোর শহর কলকাতায় এখন চারিদিকে শারদীয় দুর্গা উৎসবের আবহ। বৃহত্তম কলকাতার প্রায় 2000 বর্গ কিলোমিটার জুড়ে এবছর 3500-এরও বেশি মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন চলছে। মহালয়ার শুভদিন থেকেই একে একে মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন আয়োজকরা। আর প্রতি বছরের মতো এবছরও উদ্বোধকদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও মণ্ডপগুলোতে নানা শিল্পভাবনার প্রকাশ দেখা যাচ্ছে। কোথাও মণ্ডপ সজ্জায় অভিনব শিল্পকলা, আবার কোথাও আলো দিয়ে শিল্পসত্তার নতুন ব্যঞ্জনা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার আভাস এবার স্পষ্ট। শহরের উত্তর না দক্ষিণ, কোন দিকের পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বেশি জমবে তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। শহরের পূজা আয়োজকদের সংগঠন ফোরাম ফর দুর্গা উৎসব কমিটি জানায়, এবছর কলকাতায় তালিকাভুক্ত পূজার সংখ্যা 2800টি, আর রাজ্যে পূজার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 45,000-এ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তর লোক সাংস্কৃতিক উৎসব অক্টোবর ফেস্ট। শনি ও রোববার উৎসবটিকে ঘিরে শহর জুড়ে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির পাশাপাশি উৎসবের আকর্ষণীয় পোশাকে হাজির হন নানা বয়সী নারী পুরুষ। প্যারেডের পরিবেশনা মুগ্ধ করে লাখো দর্শনার্থীকে। জার্মানি থেকে অক্টোবর ফেস্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বছর ঘুরে আবারও এসেছে জার্মানির অঙ্গরাজ্য বায়ার্নের রাজধানী মিউনিকের সবচেয়ে বড় লোকজ সাংস্কৃতিক উৎসব ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট বা বিয়ার ফেস্ট। রোববার উৎসব প্রাঙ্গণ শহরের থেরেজিয়ান ভিজেতে আয়োজন করা হয় মনোরম পথ উৎসব বা প্যারেডের। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির পাশাপাশি বায়ার্নের ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন দলের সাংস্কৃতিক পরিবেশনা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মুগ্ধ করে। সুস্বাদু বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রদর্শন করে তাদের বিয়ার। অক্টোবর ফেস্টের মূল আকর্ষণ হলো নানা স্বাদের বিয়ার উপভোগ, যে উৎসবটি এক কথায় পানীয় প্রেমীদের স্বর্গরাজ্য। বিশ্বের বিখ্যাত সব বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিয়ার পান করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের নানা দেশের লাখো পর্যটক উৎসবে অংশ নেন। তবে এবারের আসরে প্রতি লিটার বিয়ারের মূল্য 15 ইউরো নির্ধারণ করায় অসন্তুষ্ট বিয়ার প্রেমীরা। প্রিয় পানীয় বিয়ার এবং বায়ার্নের ঐতিহ্যবাহী ব্রেটসেল, গ্রিল সসেস, রোস্ট পর্ক বা সোয়াইনে ব্রাটন এবং জাওয়া ক্রাউট সহ নানা স্বাদের খাবার উপভোগ করার পাশাপাশি পর্যটকরা অংশ নিতে পারবেন নানা প্রতিযোগিতামূলক ইভেন্টে। গেল বছরের মতো এবারও রয়েছে ক্যারোসেল রাইডিং, বাম্পার কার সহ আরও বেশ কিছু খেলা। থাকবে সুস্বাদু সসেস নিক্ষেপ এবং বিয়ার পান করার মতো লোকজ প্রতিযোগিতা। থাকছে মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী মিউনিকের এই অক্টোবর ফেস্ট সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ দিনগুলোতে শুরু হয়ে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। 1810 সালের অক্টোবরে প্রথমবারের মতো শুরু হওয়া এই উৎসব এখন বিশ্বের অন্যতম বৃহত্তম লোকজ উৎসব হিসেবে সর্বসাধারণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রিন্স লুডভিগ এবং রাজকুমারী থেরেজের বিয়ে উদযাপনের জন্য উৎসবটি এখন একটি বার্ষিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছরেই যোগ দিচ্ছে বিশ্বের 60 লাখেরও বেশি দর্শনার্থী। তবে মেলা শুরুর দিনে এক দর্শনার্থীর মৃত্যুর ঘটনায় শোকাহত সবাই। 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 5 অক্টোবর পর্যন্ত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। লন্ডন বাংলাদেশ দূতাবাস থেকে 2 দিনের এক সরকারি সফরে আয়ারল্যান্ডে এসেছেন দূতাবাস কর্মকর্তারা। 2 দিনে প্রায় 500 পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করেছেন তারা। দেশটিতে বাংলাদেশ দূতাবাস না থাকায় দীর্ঘদিন ধরে স্থায়ী মিশনের দাবি জানিয়ে আসছেন বসবাসরত হাজার হাজার প্রবাসী। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট অফিস না থাকায় প্রতি বছর কয়েক দফায় লন্ডন দূতাবাসের কর্মকর্তারা গিয়ে পাসপোর্ট, এনভিআর, পাওয়ার অফ অ্যাটর্নি, বার্থ সার্টিফিকেট ও অ্যাটেস্টেশন সহ নানা সেবা দেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের বসতি বাড়ায় চাহিদা আরও বেড়েছে। এবার গলইতে 2 দিনে প্রায় 500 আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কাজ করেন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন ও গলওয়ে বাংলাদেশ কমিউনিটির স্বেচ্ছাসেবীরা। তথ্য সহায়তা ও সংগঠনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় সহযোগিতার কারণে পুরো কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে। আশা করি আমাদের আয়ারল্যান্ডের জনগণ এটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা রাখতেছি আমরা আগামীবারও এই পাসপোর্ট সার্জারি যদি এই কমিউনিটিতে হয় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব সবাইকে হ্যাপি রাখার জন্য। পাসপোর্ট সার্জারি সহ কর্মকর্তা সবাইকে ধন্যবাদ। আমরা এখানে কাজকর্ম করতে পেরে অনেক খুশি হয়েছি জনগণ। তবে প্রবাসীদের মতে সেবা নিতে লম্বা লাইনে দাঁড়ানো ও নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করায় অনেক সময় ভোগান্তি তৈরি করে। স্থায়ী দূতাবাস থাকলে এসব জটিলতা এড়ানো যেত বলে দাবি তাদের। আমাদের জনসংখ্যার ভিত্তিতে আমরা আশা করব বাংলাদেশের সরকার যে সরকারি দেশে আসুক না কেন আমাদের আয়ারল্যান্ডে একটা এম্বাসি করার জন্য দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য। গলওয়ে বাংলাদেশ কমিউনিটির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয় এই পাসপোর্ট সার্ভিস। ভিড় সামলাতে কর্মকর্তাদের রাত পর্যন্ত সেবা চালিয়ে যেতে হয়েছে। তবুও দীর্ঘদিন পর এক জায়গায় এতগুলো সেবা একসঙ্গে পেয়ে খুশি প্রবাসীরা। দেশীয় অর্থনীতির বড় একটা যোগানদাতা প্রবাসীরা। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে তারা রেমিটেন্স পাঠান। রাষ্ট্রেরও কিছু দায় রয়েছে প্রবাসীদের প্রতি, যেমন আয়ারল্যান্ডের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি একটি দূতাবাসের। এই দূতাবাস স্থাপন হলে এখানের প্রবাসীরা উপকৃত হবেন, এমনটাই জানিয়েছেন এখানের বাংলাদেশিরা। রাষ্ট্র সেই দায় এড়াতে এই কাজটি করবেন, এটিও তাদের প্রত্যাশা। খেলার খবর, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কার হাতে উঠবে বর্ষসেরা ফুটবলার ব্যালন ডিওরের শিরোপা? শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দৌড়ে সবার চেয়ে এগিয়ে ওসমান দেম্বেলে। তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বার্সা ফরওয়ার্ড রাফিনিয়াকে নিয়েও। আলোচনায় লামিন ইয়ামাল থাকলেও এই ফুটবল বিষয় কিছুটা পিছিয়ে। প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতলিয়েতে ব্যালন ডিওরের আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার মধ্যরাতে। এবারের ব্যালন ডিওর নিয়ে বিতর্ক নেই গেলবারের মতো, তার চেয়ে বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। একটা সময় মনেই হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনিয়ার হাত ধরে বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে মর্যাদার আর গ্রহণযোগ্য পুরস্কার যাবে ব্রাজিলে। তবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষ মুহূর্তে সব সমীকরণ বদলে দিয়েছেন ওসমান দেম্বেলে। আলোচনার টেবিলে আগামী তারকা লামিন ইয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ। সম্পূর্ণ নতুন কারো হাতে যে ব্যালন ডিওর উঠতে চলেছে তা নিশ্চিত শতভাগ। যে রেসে সবার চেয়ে এগিয়ে ওসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজির ইতিহাস রচনার পেছনে বড় অবদান রয়েছে এই ফ্রেঞ্চ তারকার। ইউরোপ সেরার আসরে 15 ম্যাচ খেলে করেছেন 8 গোল। পুরো সিজনে 53 ম্যাচ খেলে দেম্বেলে স্কোর করেছেন 35টি, অ্যাসিস্ট ছিল আরও 16টি। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত অর্জন এগিয়ে রাখছে ফ্রেঞ্চ তারকাকে। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও পিএসজিকে লিগ 1 এবং ফ্রেঞ্চ কাপ জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। ওসমান দেম্বেলে যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ না জিততেন তাহলে চোখ বন্ধ করে 2024-25 মৌসুমের ব্যালন ডিওর জয়ী হিসেবে রাফিনিয়াকে বেছে নিতেন ভোটাররা। লা লিগা সহ বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। 57 ম্যাচে তার পা থেকে এসেছে 34 গোল। এর সঙ্গে মোটামুটি সমান তালে চলেছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের 25টি অ্যাসিস্ট। 42 গোল করে রবার্ট লেভানডস্কি গেল মৌসুমে বার্সার টপ স্কোরার হলেও পুরো স্পটলাইট দখলে রেখেছিলেন রাফিনিয়া। গেল মৌসুমে নতুন এক ফুটবল বিশ্বের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব। ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে যার ছিল অসামান্য অবদান। 55 ম্যাচে তার 18 গোল অনেকের কাছেই হয়তো সামান্য, কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিল আরও 25টি অ্যাসিস্ট তবে বিবেচনায় নিতেই হবে আগামীর তারকাকে। তবে বয়স আর পারফরমেন্স বিবেচনায় হয়তোবা সরাসরি ব্যালন ডিওর জয়ের বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবেন বোদ্ধারা। ব্যালন ডিওর জয়ের মর্যাদার এই 30 জনের তালিকায় মো সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে উপরে আলোচনা করা এই 3 জনকে ঘিরেই।
সে যাই হোক, নতুন বর্ষসেরাকে বরণ করে নিতে প্রস্তুত প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতলিয়ে। মর্যাদার এই মঞ্চে এবার উপস্থাপনা করবেন ব্যালন ডিওর জয়ী সাবেক ডাচ ফুটবলার রুড গুলিট। তার সঙ্গে আলো ছড়াবেন ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট। টানা চতুর্থবারের মতো ক্যালেন্ডার ইয়ারের পরিবর্তে এবারও ব্যালন ডিওর জয়ীর নাম ঘোষণা করা হবে সিজন পারফরমেন্স বিবেচনায়। এবার নতুন করে যেখানে আছে ক্লাব বিশ্বকাপের হিসেব নিকেশ। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল। মাইলস্টোন আখ্যা নেতাদের দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে শান্তি ফেরার আশা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বসছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। যোগ দিতে নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। প্রাধান্য পাবে ফিলিস্তিন ইস্যু। এবার দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তাল ফিলিপিন্স। ম্যানিলার রাস্তায় হাজারো মানুষের ঢল। প্রেসিডেন্ট প্রাসাদমুখী পদযাত্রায় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ধ্রুব। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।